বিরোধী মত দমনে টর্চার সেল, আয়নাঘর তৈরি সহ নানা উপকর্মের মাধ্যমে দেশে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ। এমন অপরাধের সাথে জড়িত প্রত্যেকের বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদেশি সাংবাদিক এবং ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। ডিজিএফআই এর জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাবের 2টি গোপন বন্দিশালা ঘুরে দেখার সময় ভুক্তভোগীরা তাদের দুঃসহ যন্ত্রণার কথা তুলে ধরেন। অন্ধকার খুপড়ি ঘরে ইলেকট্রিক শক চেয়ার দেখে শিউরে ওঠেন তারা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। আয়নাঘর বিরোধী মত দমনে এসব স্থানে নির্মমতা, অমানবিকতা আর ভয়াবহতার নানা চিহ্ন দেখে এখনো গা শিউরে ওঠে। পতিত শেখ হাসিনা সরকারের এসব গোপন বন্দিশালা ও টর্চার সেলগুলো পরিচিত আয়নাঘর হিসাবে। অন্ধকার এসব খুপড়ি ঘরে বছরের পর বছর আটকে রাখা হতো বিরোধী নেতাকর্মীদের। এই ইলেকট্রিক চেয়ারটির মতো ভয়াবহ নির্যাতনের নানা চিহ্ন রয়েছে আয়নাঘরে। দিনের পর দিন ইলেকট্রিক শর্ট দেওয়া হতো বন্দীদের। একজন বলছিল ওই যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে, গ্রামে তো মুরগির খাঁচা এর চেয়ে বড় হয়, এরকম অবস্থা। মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই। ওকে ব্যবস্থা রাখা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা হয়েছে। গোপন বন্দিশালায় নেয়ার পর হদিস মেলেনি বহু মানুষের। প্রধান উপদেষ্টার কাছে সেরকমই এক নির্মম ঘটনার বর্ণনা দিচ্ছিলেন এই তরুণী। 11 বছর বয়সে মায়ের সঙ্গে বন্দী হন তিনি। বন্দিশালা থেকে তার মুক্তি মিললেও আজও জানেন না তার গর্ভধারিণী কোথায়। উধাও হয়ে গেছে, মানুষ নিশ্চিহ্ন হয়ে গেছে, কেউ বলতে পারছে না সে কোথায়। 11 বছর বয়সে ছিল, সে মায়ের সঙ্গে ছিল, তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে। এই হলো সামান্য একটা দৃশ্য। এই দৃশ্য বড় করুণ দৃশ্য। নির্যাতনের ভয়াবহতার নানা চিত্র প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরছিলেন দীর্ঘ প্রায় 8 বছর আয়নাঘরে থাকা মেধাবী সেনা কর্মকর্তা আব্দুল্লাহ হিল আজমি ও হুম্মাম কাদের চৌধুরী সহ অনেকে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় গুম করা হয়েছিল উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে। পরিদর্শনে এসে চিহ্নিত করলেন সে সময়ের বন্দিশালাটি। আয়নাঘরের নানা ভয়াবহতার চিহ্ন দেখে হতভম্ব হয়ে যান প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারা। ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্যাতনের ওই ভয়াবহতাকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তুলনা করেছেন অন্ধকার যুগের সাথে। আমরা এমনি শুনি আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। তিনি জানান, দেশ জুড়ে অন্তত 700-800 আয়নাঘর থাকার কথা। ভুক্তভোগীর সংখ্যা 1750-র মতো। আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলে 700, কেউ বলে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত। কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে। বুধবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই এর যৌথ জিজ্ঞাসাবাদ সেল, র্যাব 2 ও র্যাব সদর দপ্তরের গোপন বন্দিশালা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর উন্মুক্ত হয় আয়নাঘর খ্যাত এসব বন্দিশালা। ঢাকা সহ সারা দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। গুম খুনের সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এদিকে জাতিসংঘ মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে উপ প্রেস সচিব বলেন, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই বিপ্লবে জড়িতদের হত্যা ও পরবর্তীতে লাশ গুমের হুকুম দিয়েছিলেন। সংবাদ সম্মেলনে তারা এসব তথ্য জানান। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। বিদেশি সাংবাদিক ও ভুক্তভোগীদের নিয়ে প্রধান উপদেষ্টা ডিজিএফআই ও র্যাব সদর দপ্তরের গোপন বন্দিশালা ঘুরে দেখার পর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে তার প্রেস উইং। দিনটিকে ঐতিহাসিক জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম শুরুতেই সকল সংবাদ মাধ্যমকে আয়নাঘর পরিদর্শনে না নিতে পারার যুক্তি তুলে ধরেন। খুবই টাইনি, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র রুম এবং এটা যে প্যাসেজ খুবই দূর। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ইট ভেঙে ওইটার থেকে প্যাসেজ তৈরি করা হয়েছে। তো পুরো বিষয়টা আসলে লজিস্টিক্যালি এটা একটা চ্যালেঞ্জ ছিল। পিআইডি থেকে আমরা ফটোগ্রাফার নিয়েছি, টেলিভিশনে 2টা ক্যামেরাম্যান নিয়েছি এবং আমাদের নিজস্ব যারা প্রেস উইং এর একজন ফটোগ্রাফার ছিলেন উনি ছিলেন। এছাড়া আমরা
বাইরের থেকে নিয়েছি আল জাজিরাকে আর নেত্র নিউজ। এ সময় তিনি হুঁশিয়ারি দেন, বিগত সরকারের আমলে গুম খুনের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। যাদের হাতে রক্ত সবার বিচার হবে, কেউ বাঁচতে পারবে না এই বিচারের থেকে, কারো মুক্তি নেই। শেখ হাসিনা এখানে মেন, উনার নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে, এই খুনগুলো হয়েছে। আর এই যে আওয়ামী লীগ পার্টির কি হবে সেটা বাংলাদেশের জনগণ ডিসাইড করবে। জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ওই হত্যাকাণ্ডের সাথে সাবেক প্রধানমন্ত্রীর সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি স্বয়ং বলেছেন যে প্রোটেস্টার যারা আছে তাদেরকে হত্যা করতে হবে এবং তাদের যারা লিভিং লিডার আছে তাদেরকে পাকড়াও করে হত্যা করে তাদের মরদেহকে সরিয়ে ফেলতে হবে বা লুকিয়ে ফেলতে হবে। এটা রিপোর্টে সাক্ষীর ভিত্তিতে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ন্ত্রণ সহ জাতিসংঘ তদন্ত কমিশনের সুপারিশগুলো যথাযথ বাস্তবায়ন করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে বক্তব্য দেয়ায় অসন্তোষ জানিয়ে অযাচিত মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছেন ট্রাইব্যুনালের বিচারপতিরা। বিভিন্ন মহলের আসামিদের বিচার কাজ এবং রায় নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে সবাইকে সতর্ক করেছেন তারা। এদিকে গুম খুন সংক্রান্ত মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় 20 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। এই বছর অক্টোবরের মধ্যে আমরা 3 থেকে 4টি মামলা রায় পেয়ে যাব। এই সমস্ত মামলায় জুলাই গণহত্যার বেশ কয়েকটি মামলায় শেখ হাসিনা সহ প্রধান অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে। বিচার কাজ শুরু হতে এখনো বাকি কয়েকটি ধাপ। এর আগেই ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম নিয়ে মন্তব্য করেন আইন উপদেষ্টা। বিষয়টি বুধবার ট্রাইব্যুনালে উত্থাপন করা হলে তা নিয়ে বিরক্ত প্রকাশ করেন বিচারপতিরা। এই বক্তব্য ব্যবহারের ব্যাপারে আমরা বলতেই হয় যে একটু অসন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা, ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। তারা যে কর্নার থেকেই এই ধরনের কথা ট্রাইব্যুনাল সম্পর্কে বলছেন তাদেরকে বলে দিতে যে যেন এই ধরনের কোনো কথা ট্রাইব্যুনাল সম্পর্কে ভবিষ্যতে না বলা হয়। এদিকে বিগত সরকারের সময় গুম খুনের অভিযোগে বিচারাধীন সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে গুম সংক্রান্ত মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও 2 মাস সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন। আমরা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 2 মাস সময়ের প্রার্থনা করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। আগামী 20/4/2025 তারিখে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করেছেন। জুলাই আগস্ট গণহত্যার মামলায় ডিএমপি সহকারী কমিশনার রাজন কুমার সাহাকে গ্রেপ্তারের পর ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের হাসপাতালে গিয়ে জাতীয় পরিচয়পত্র দিল নির্বাচন কমিশন। পর্যায়ক্রমে সকল হাসপাতালে ভর্তি আহতদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন এনআইডির মহাপরিচালক। এদিকে তথ্য পাচারের অভিযোগে 5টি প্রতিষ্ঠানকে শোকজ করেছে নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। জুলাই অভ্যুত্থানে আহত যারা হাসপাতালে ভর্তি এমন রোগীদের জাতীয় পরিচয়পত্র সরবরাহ করছে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন 20 জনের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেন এনআইডি মহাপরিচালক। হাসপাতালে থেকে এমন সেবা পেয়ে খুশি জুলাই আগস্টে আহতরা। 6 দিনের মাথায় অনলাইন কপি পেয়েছি। এখন খুব সম্ভবত 1 মাস বা একটু এদিক বেশি হবে যে একদম স্মার্ট ডিভাইসটাই তারা হাতে দিয়ে গেছে। এই জন্য আমি আনন্দিত। আমরা এই আন্দোলনে আহত হওয়ার পর থেকে যে আমাদেরকে এতটা সুযোগ সুবিধা দিচ্ছে তাতে আমি আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া। পর্যায়ক্রমে সকল হাসপাতালে ভর্তিদের এ সেবা প্রদান করা হবে বলে জানান এনআইডি মহাপরিচালক। যাদের ভোটার রেজিস্ট্রেশন হয়নি আমরা তাদের কাছে যাব, যে তাদের আমরা বায়োমেট্রিক্স গ্রহণ করব এবং তাদের ইনফরমেশন নিব এবং তাদের কাছে আমরা স্মার্ট কার্ড পৌঁছে দেব। এ সময় তিনি আরও জানান, বাড়ি বাড়ি গিয়ে তথ্য হালনাগাদ শেষ হলেও চালু রয়েছে রেজিস্ট্রেশন। 105 নম্বরে ফোন করলেই মিলবে সকল তথ্য। আমাদের বাড়ি বাড়ি যাওয়া টাইমটা শেষ হলেও আমাদের ভোটার রেজিস্ট্রেশন অব্যাহত আছে। আপনি ঘরে বসে এখন আবার ভোটার আবেদন করতে পারবেন বা আমাদের যে সমস্ত রেজিস্ট্রেশন কেন্দ্র আছে সেখানে গেলেও কিন্তু আপনি ভোটার হতে পারবেন। ভোটার হওয়া কিন্তু বন্ধ হয়নি।
এবং এটা একটা চলমান প্রক্রিয়া। এদিকে সকালে নির্বাচন কমিশন ভবনে এক অনুষ্ঠানে এনআইডি মহাপরিচালক জানান, অর্থ মন্ত্রণালয়ের আইবাস ও স্বাস্থ্য অধিদপ্তর সহ 5টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগের প্রাথমিক প্রমাণ মিলেছে। আমরা যে 5টি প্রতিষ্ঠানে তদন্ত করেছিলাম, আমাদের টিম পাঠিয়েছিলাম এবং আমরা সেখান থেকে কোনো না কোনোভাবে তথ্য লিকের বা ফাঁসের প্রমাণ পেয়েছিলাম। আগামী ত্রয়োদশ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানে প্রায় 6,000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে বলেও জানায় নির্বাচন কমিশন। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র প্রতিরোধ এবং দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে দেশব্যাপী সমাবেশ শুরু করেছে বিএনপি। প্রথম দিনে খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও পটুয়াখালী জেলায় সমাবেশে স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা যোগ দেন। খুলনার শহীদ হাদিস পার্কের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংস্কারের নামে জাতীয় নির্বাচন দীর্ঘায়িত করলে জনগণ মেনে নেবে না। দ্রুত গণহত্যার জন্য শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচারের দাবি জানান তিনি। লালমনিরহাটের সমাবেশে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। কিছু কিছু বুদ্ধিবীজ হলে আগে সংস্কার পরে নির্বাচন, যে সংস্কারে তারা কথা বলে, দুষ্ট লোকে বলে এই সংস্কারের প্রধান উদ্দেশ্য হলো নির্বাচনের জন্য সময় ক্ষেপণ, নির্বাচন পূর্ববর্তী সময়কে দীর্ঘায়িত করা এবং তারা ছাত্রদেরকে দিয়ে যে একটা নতুন দল গঠন করছে, এই দলকে সংগঠিত হওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়ার জন্য এই তথাকথিত সংস্কারের প্রস্তাব সমূহ জনসমক্ষে উপস্থাপন করা হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সংস্কারের অর্ধেক তো হয়ে গিয়েছে।